প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমি মোহাম্মদ মইনুর রশিদ, সহকারী অধ্যাপক, রসায়ন, রাজবাড়ী সরকারি কলেজ। আজকে আমি তোমাদেরকে রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়গত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো পূর্ববর্তী ক্লাসগুলোর সম্পর্ক বা রিলেশন ধরে আমরা আজকে ক্লাসে পরবর্তী বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা যেখানে শেষ করেছিলাম তার পরের অংশ থেকে আমরা যদি আলোচনা করি, তাহলে আমাদের এরপরে গ্রুপে আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে যে গ্রুপ এই পরবর্তী গ্রুপের অ্যালুমিনিয়াম নিয়ে আমাদের কিছু আলোচনা আমরা করব। সেখান থেকে আমাদের যে বিষয়গুলো আলোচনা করতে হবে বা পরীক্ষায় কোশ্চেন আসবে সেটা হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম এর যৌগ, অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম সালফেট, এই যে যৌগগুলো আছে এই যৌগগুলো থেকে কিছু কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে। যেমন তোমাকে জিজ্ঞেস করবে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তার সংকেতটা কি? আমরা জানি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম অ্যাটমের চার্জ, ক্লোরাইড এর চার্জ আমরা দেখছি। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই যৌগ যখন পাওয়া যায় তখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে এইভাবে পাওয়া যায়, Cl6 ধরে নেওয়া হয়। অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড এভাবে না পেয়ে এভাবে পাওয়া যায় কেন? অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে। এক কথায় যদি বলি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে। দুটা মনোমার যখন যুক্ত হয় তখন ডাইমার, যখন তিনটা মনোমার যুক্ত ট্রাইমার, চারটা টেট্রামার ইত্যাদি। তো তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 পাওয়া না গেলেও কখনো অস্তিত্ব না থাকলেও Al2Cl6 এর অস্তিত্ব আছে কেন বা ডাইমার গঠন করে কেন? তাহলে এই বিষয়টা আমরা আজকে জানব। তাহলে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই যৌগের আমরা স্ট্রাকচারটা যদি এভাবে আমরা একটু আঁকি, আমাদের বইয়ে এভাবেই দেওয়া আছে, একটু খেয়াল করো। আমরা আরেকটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগের সংকেতটা আমরা এইভাবে তো দেখাচ্ছি ব্যাখ্যার প্রয়োজনে। তাহলে আমাদের ব্যাখ্যাটাকে আমরা এইভাবে দিচ্ছি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগে অ্যালুমিনিয়াম ক্যাটায়নের সাথে তিনটি অধিক তড়িৎ ঋণাত্মক ক্লোরাইড আয়ন যুক্ত থাকায় অ্যালুমিনিয়াম ক্যাটায়নের ইলেকট্রন মেঘে ঘাটতি দেখা দেয়। তার মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক ক্লোরাইড আয়ন তার নিউক্লিয়াস দ্বারা অ্যালুমিনিয়াম ক্যাটায়নের শেষ শেলে ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করে, ফলে অ্যালুমিনিয়াম ক্যাটায়নের ইলেকট্রন মেঘে ঘাটতি দেখা দেয়। এই ঘাটতি পূরণের জন্য পার্শ্ববর্তী অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণুর ইলেকট্রন সমৃদ্ধ ক্লোরাইড আয়ন থেকে এক জোড়া ইলেকট্রন প্রথম অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণুর অ্যালুমিনিয়াম ক্যাটায়ন কর্তৃক আকৃষ্ট হয়, ফলে একটি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হয়। সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হয়। অনুরূপভাবে দ্বিতীয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণুর অ্যালুমিনিয়াম ক্যাটায়ন তার ইলেকট্রন ঘাটতি পূরণের জন্য প্রথম অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণুর ইলেকট্রন সমৃদ্ধ ক্লোরাইড আয়ন থেকে একজোড়া ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করে, ফলে দ্বিতীয় সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হয়। অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণুদ্বয়ের মধ্যে দুটি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হওয়ায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণু এক
একক অণু হিসেবে না থেকে ডাইমার গঠন করে, অর্থাৎ Al2Cl6 এর অস্তিত্ব আছে। তাহলে এইভাবে আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন ডাইমার গঠন করে তার বিষয়টি ব্যাখ্যা করে থাকি। আমরা অ্যালুমিনিয়ামের আরেকটি যৌগ অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে এখান থেকে আমাদের যে বিষয়টি আমাদেরকে জিজ্ঞেস করে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেটের জলীয় দ্রবণ অম্লীয় কেন। তাহলে আমাদের কোশ্চেন জিজ্ঞেস করে অ্যালুমিনিয়াম সালফেট এর জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয় কেন। তাহলে এই ভাবে এই বিষয়টিকে জিজ্ঞেস করা হয়। তাহলে আমরা পূর্ববর্তী ক্লাসে আমরা জেনেছিলাম যে ক্ষার ধাতু যেমন সোডিয়াম এর যৌগ সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের প্রকৃতি ক্ষারীয় কেন, ঠিক অনুরূপভাবে আমরা এর ব্যাখ্যাটা দিয়ে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা সহজ ভাষায় যদি বলি তাহলে দেখো অ্যালুমিনিয়াম সালফেট যখন জলীয় দ্রবণে দেওয়া হয় তখন অ্যালুমিনিয়াম ক্যাটায়ন আর সালফেট অ্যানায়ন তৈরি করে। তাহলে পানি আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন প্লাস হাইড্রোক্সাইড আয়ন গঠন করে। তাহলে আলটিমেটলি অ্যালুমিনিয়াম সালফেট জলীয় দ্রবণে এই ক্যাটায়ন এই অ্যানায়নকে নেয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং এই ক্যাটায়ন এই অ্যানায়ন যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করে। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি মৃদু ক্ষার বা ক্ষারধর্মী, এটা মৃদু ক্ষার, আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে তীব্র অম্ল। ফলে মৃদু ক্ষার থেকে আয়নিত হয়ে যে পরিমাণ হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়, তীব্র অম্ল সম্পূর্ণভাবে আয়নিত হয়ে দ্রবণে উৎপন্ন হাইড্রোজেন আয়ন দ্বারা উৎপন্ন হাইড্রোক্সাইড আয়নকে প্রশমিত করার পরও দ্রবণে কিছু হাইড্রোজেন আয়ন অবশিষ্ট থাকে, আর এই কারণে দ্রবণের প্রকৃতি হয় অম্লীয়। তাহলে আমাদের অ্যালুমিনিয়াম সালফেটের জলীয় দ্রবণের প্রকৃতি কিরূপ যদি জিজ্ঞেস করে তাহলে আমরা বলতে পারি যে অ্যালুমিনিয়াম সালফেটের জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয়। অ্যালুমিনিয়াম নাইট্রেট এর জলীয় দ্রবণের প্রকৃতি অনুরূপভাবে আমরা ব্যাখ্যা করতে পারবো যে অম্লীয়। আচ্ছা, আমাদের জিজ্ঞেস করতে পারে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ফ্লোরাইড দুটি যৌগ, ঠিক আছে। তাহলে অ্যালুমিনিয়াম ফ্লোরাইড অপেক্ষা অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানিতে স্বল্প দ্রবণীয় কেন যদি জিজ্ঞেস করে তাহলে আমাদের উত্তরটা আমরা ইচ্ছে করলে ফাজান্সের নীতির আলোকে ব্যাখ্যা করতে পারি। আমাদের যেমন আমরা ফাজান্সের নীতি থেকে যেটা দেখেছিলাম, দেখো তুমি মিলাও যে সিলভার ক্লোরাইড সিলভার ক্লোরাইড, ঠিক আছে। আমরা বলেছিলাম সিলভার ক্লোরাইড পানিতে অধিক দ্রবণীয় হলেও সিলভার ক্লোরাইড পানিতে স্বল্প দ্রবণীয় কেন। তাহলে ঠিক অনুরূপভাবে ফাজানের নীতি দিয়েও আমরা এই বিষয়টা ব্যাখ্যা দিতে পারি। তাহলে আমরা একটু স্মরণ করি বিষয়টা কি ছিল। বিষয়টা ছিল অ্যালুমিনিয়াম ফ্লোরাইড এ উপস্থিত ক্যাটায়ন এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডে উপস্থিত ক্যাটায়ন একই, অর্থাৎ
উভয় ক্ষেত্রে ক্যাটায়ন হচ্ছে অ্যালুমিনিয়াম ক্যাটায়ন, কিন্তু অ্যানায়ন যথাক্রমে হচ্ছে ক্লোরাইড আর অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড। তাহলে মৌল হিসেবে ফ্লোরিন অধিক তড়িৎ ঋণাত্মক মৌল এবং তার ব্যাসার্ধ ক্ষুদ্র, ফলে ফ্লোরাইড আয়ন তার নিউক্লিয়াস দ্বারা অ্যালুমিনিয়াম ক্যাটায়নের ইলেকট্রন নেটকে অধিক জোরে আকর্ষণ করে, ফলে অ্যালুমিনিয়াম ক্যাটায়নের ইলেকট্রন নেট ফ্লোরাইড আয়নের দিকে অধিক সরে আসায় ফ্লোরাইড আয়ন অধিক ঋণাত্মক চার্জযুক্ত এবং অ্যালুমিনিয়াম ক্যাটায়ন অধিক ধনাত্মক চার্জযুক্ত হয়। ঠিক আছে, অধিক ধনাত্মক চার্জযুক্ত হয়, ফলে অ্যালুমিনিয়াম ফ্লোরাইড অধিক আয়নিক বৈশিষ্ট্য অর্জন করে। আর আমরা জানি অধিক আয়নিক যৌগসমূহ পানিতে অধিক দ্রবণীয়, অধিক সমযোজী যৌগগুলো পানিতে স্বল্প দ্রবণীয়, কারণ লাইক ডিজলভ লাইক নীতি অনুযায়ী আমরা বলে থাকি মেরুক যৌগগুলো মেরুক দ্রাবকে দ্রবণীয়, অমেরুক যৌগসমূহ অমেরুক দ্রাবকে দ্রবণীয়, বা আয়নিক যৌগগুলো আয়নিক দ্রাবকে অধিক দ্রবণীয়। তাহলে সেই হিসেবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অপেক্ষা অধিক আয়নিক প্রকৃতির হওয়ায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড অপেক্ষা পানিতে অধিক দ্রবণীয়, যেমন সিলভার ক্লোরাইড অপেক্ষা অধিক দ্রবণীয়। তাহলে ফাজানের নীতির আলোকেও আমরা তৃতীয় স্বীকার্যের আলোকেও আমরা এই বিষয়টা ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে, ডাইমার গঠনকারী যৌগগুলোর দ্রাব্যতা কিছুটা কম। ঠিক আছে, তাহলে আমরা অ্যালুমিনিয়াম দ্বারা কিছু কোশ্চেন বা বিষয় আমরা আজকে আলোচনা করলাম। এরপর আমরা কার্বন নিয়ে, পরবর্তী গ্রুপে কার্বন নিয়ে কিছু আমাদের কোশ্চেন আসে, সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করার আশা রাখি এই ক্লাসে। আমাদের প্রথমেই গ্রুপ 4A থেকে আমাদের কার্বন থেকে কিছু কোশ্চেন আসে কার্বনকে বিষয়ের উপর ভিত্তি করে, যেমন তোমাকে বলে কেটিনেশন ধর্ম কি, কেটিনেশন কি। তাহলে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো কার্বনের যে ইলেকট্রন বিন্যাস যদি আমরা একটু দেখি, স্বাভাবিক অবস্থায় 1s2 2s2 2p(x) 2py z যদি চিন্তা করি, তাহলে দুটো এখানে তোমার একটা, এখানে আমরা যদি একটা চিন্তা করি এভাবে আছে একটা একটা করে, তাহলে আমরা যদি এক্সাইটেড করি যদি, তাহলে আমরা দেখতে পাবো যে 1s2 2s2 এখান থেকে একটা ইলেকট্রন সরে এসে আমার এখানে চলে আসবে, তাহলে আমার চারটা যোজ্যতা ইলেকট্রন আছে। এবার যদি চিন্তা করি তাহলে আমাদের চার যোজ্যতা প্রদর্শন করে। এই অবস্থায় স্বাভাবিক অবস্থায় কার্বন 2 যোজ্যতা প্রদর্শন করে, আর এই অবস্থায় কার্বন 4 যোজ্যতা প্রদর্শন করে থাকে। তাহলে কার্বন যখন 4 যোজ্যতা প্রদর্শন করে তখন আমরা দেখতে পাই কার্বন এই ধরনের যৌগ গঠন করতে পারে, 4টা হাইড্রোজেনের সাথে মিথেন তৈরি করতে পারে। আবার কার্বন 2টি পরমাণু পরস্পর যুক্ত হয়ে এবং অবশিষ্ট অরবিটালগুলোর সাহায্যে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এই ধরনের যৌগ অর্থাৎ ইথিলিন তৈরি করতে পারে, অথবা এইভাবে যুক্ত হয়ে ইথাইন বা এসিটিলিন তৈরি করতে পারে। আবার চাকরির যৌগ গঠন করতে পারে, তাই না?
এরকম আমরা দেখেছি চারটি যৌগ গঠন করতে পারে। হাইড্রোজেন সম্পর্ক হলে হাইড্রোজেন বনাম বা বেনজিনের মতো যৌগ গঠন করতে পারে। তাহলে আমরা দেখছি কার্বনের এই চতুর্যোজ্যতার কারণে সে বিভিন্ন মৌলের পরমাণুর সাথে এবং নিজে একই মৌলের পরমাণুর সাথেও যুক্ত হয়ে বিভিন্নভাবে যুক্ত হয়ে অর্থাৎ একই মৌলের দ্বিবন্ধন গঠনের মাধ্যমে বহু সংখ্যক যৌগ গঠন করতে পারে। তাহলে কোনো মৌলের পরমাণু বহু সংখ্যক যৌগ গঠনের সামর্থ্য বা ধর্মকে কেটিনেশন বলে। তাহলে কোনো মৌলের পরমাণু বহু সংখ্যক যৌগ গঠনের সামর্থ্যই হচ্ছে কেটিনেশন। তাহলে আমাদের কোশ্চেন করতে পারে যে কেটিনেশন কি, আমাকে জিজ্ঞাসা করতে পারে কার্বন বহু সংখ্যক যৌগ গঠন করে কেন, অথবা জিজ্ঞেস করতে পারে কার্বনের বহু সংখ্যক যৌগ গঠনের কারণ কি, বা পৃথিবীতে বহু সংখ্যক যৌগ আছে কেন, গঠিত হয় কেন। তাহলে এই বিষয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে কেটিনেশনের উপর থেকে। তাহলে কার্বনের বহু সংখ্যক যৌগ গঠনের কারণ কি আমরা যদি একটু পয়েন্ট আকারে বলি তাহলে আমরা বুঝতে পারবো যে প্রথম পয়েন্ট হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এক নম্বর পয়েন্ট আমরা দেখছি যে ইলেকট্রন বিন্যাস। তাহলে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে বহু সংখ্যক যৌগ গঠনের জন্য প্রধান কারণ। দ্বিতীয় হচ্ছে কার্বনের চতুর্যুত, অর্থাৎ এই ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাচ্ছি যে কার্বনের তোমার 2 থাকতে পারে, আবার যোজ্যতা 4 হতে পারে, চতুর্যোজ্যতা প্রদর্শন করতে পারে। তাহলে 2 নম্বর কারণ হচ্ছে চতুর্যোজ্যতা, চতুর্যোজ্যতা মানে 4টা যোজ্যতা, 4টি যোজ্যতা। তারপর কারণ হচ্ছে কার্বন দেখো একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন গঠনের সামর্থ্য। তাহলে 3 নম্বর কারণ হচ্ছে কার্বন একক, দ্বি ও ত্রিবন্ধন গঠনের সামর্থ্য। তাহলে 4 নম্বর পয়েন্ট যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বলতে পারি যে কার্বন সরলরৈখিক ও চাক্রিক যৌগ গঠনের সামর্থ্য। তাহলে সরলরৈখিক ও চাক্রিক যৌগ গঠনের সামর্থ্য। এরপরে পয়েন্ট যদি আমরা বলি এই কার্বন এই যৌগে দেখো sp3 সংকরিত, এই যৌগে কার্বন হচ্ছে একটা পি বাদ দিলে sp2 সংকরিত। এই যৌগে যদি দেখি দুটা পাই বন্ধন কিন্তু দুটা পি অরবিটাল বাদ দিলে কার্বনের হচ্ছে sp সংকরিত, সংকরণ করছে এখানে। তাহলে 4 নম্বর পয়েন্ট 5 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি কার্বনের বিভিন্ন ধরনের সংকরায়ন আছে, sp sp2 sp3 সংকরায়নের সামর্থ্য। তারপর আমরা যদি দেখি কার্বনের ক্ষেত্রে ধরো দুটা যৌগ দুই চিন্তা করি আমরা, এরকম সহজ যৌগ দুটা CH3 আর একটা যদি দেখো CH3 CH2OH, এই দুইটা যৌগে যদি তুমি তাকাও তাহলে তুমি দেখতে পাবে যে এখানে কার্বন সংখ্যা আছে 2টি, হাইড্রোজেন সংখ্যা আছে 6টি, অক্সিজেন আছে 1টি। অর্থাৎ সাধারণ সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, অর্থাৎ সমানুতা প্রদর্শনের সামর্থ্য। তাহলে সমানুতা 6 নম্বর পয়েন্ট হচ্ছে সমানুতা প্রদর্শনের সামর্থ্য, প্রদর্শনের ক্ষমতা বা সামর্থ্য। তাহলে এই কারণে কার্বন বহু সংখ্যক যৌগ গঠন করে। আর শেষ পয়েন্ট যদি বলতে পারি তাহলে একক বন্ধন, দ্বিবন্ধন, কার্বন দ্বিবন্ধন, কার্বন ত্রিবন্ধনের বন্ধন শক্তির ভিন্নতা। তাহলে এই কারণগুলোর কারণে কার্বন মৌলের পরমাণু সমূহ বহু সংখ্যক যৌগ গঠনের সামর্থ্য লাভ করেছে বা কেটিনেশন ধর্ম প্রদর্শন করে থাকে। আচ্ছা, কার্বন থেকে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার কার্বনের যে অক্সাইড যৌগ আছে, যেমন কার্বন ডাই অক্সাইড, এই যৌগটি অম্লীয়, ধর্মীয়
ধর্মী অক্সাইড বা অম্ল। এই যে কার্বন ডাই অক্সাইড আছে, এই যৌগটি গ্যাসীয়। তাহলে এই দুটি বিষয়ের উপর ভিত্তি করে আমাদের কোশ্চেন আসে কার্বন ডাই অক্সাইড অম্লধর্মী অক্সাইড কেন, কার্বন ডাই অক্সাইড অম্লধর্মী অক্সাইড কেন, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। তোমাকে জিজ্ঞেস করতে পারে সিলিকন ডাই অক্সাইডের সাথে তুলনা করে বলতে পারে কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাই অক্সাইড কঠিন কেন। ঠিক আছে, তাহলে এই দুটি বিষয় তোমাকে জিজ্ঞেস করতে পারে। তাহলে কার্বন ডাই অক্সাইড সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস কেন, অম্লধর্মী কেন, তাহলে আমরা বলতে পারি অম্লীয় অক্সাইডের সংজ্ঞাটা আমরা একটু স্মরণ করি। আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে সকল অধাতুর অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অম্ল উৎপন্ন করে তাদেরকে অম্লধর্মী অক্সাইড বলে। তাহলে আমরা যদি ঠিক সেভাবে এই একটা পয়েন্টের আলোকে আমরা ব্যাখ্যা করতে পারি, আরো কিছু পয়েন্টে আমরা পরবর্তীতে বলতে পারি, কিন্তু আমরা সহজ ভাষায় যদি বলি তাহলে আমরা কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে আমার কার্বনিক অ্যাসিড তৈরি করতে পারে। তাহলে অধাতুর অক্সাইড যেটা পানির সাথে বিক্রিয়া করে অম্ল তৈরি করছে, অতএব কার্বন ডাই অক্সাইড একটি অম্লধর্মী অক্সাইড। আচ্ছা, আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাই অক্সাইড কঠিন, এই বিষয়টা যদি আমাদের উল্লেখ আসে প্রশ্নে, তাহলে আমরা বলবো যে দেখো বিষয়টা যদি আমরা বুঝে নেই, তাহলে আমাদের হবে আমাদের কার্বন ডাই অক্সাইড আর সিলিকন ডাই অক্সাইড যদি আমরা বিবেচনা করি, আমাদের কেন্দ্রীয় পরমাণু এক্ষেত্রে হচ্ছে কার্বন আর এক্ষেত্রে হচ্ছে সিলিকন 14 তাহলে আমরা দেখছি কার্বন ডাই অক্সাইড এর কার্বনের এবং সিলিকন ডাই অক্সাইড কেন্দ্র সিলিকনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, আমরা ইলেকট্রন বিন্যাস যদি একটু নিজেরাও করি, তাহলে দেখবো যে কার্বনের পারমাণবিক ব্যাসার্ধ সিলিকন অপেক্ষা ক্ষুদ্র, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে কার্বন ডাই অক্সাইড এবং সিলিকন ডাই অক্সাইড উভয় ক্ষেত্রেই কার্বন এবং যথাক্রমে কার্বন এবং সিলিকনের সাথে অক্সিজেন যুক্ত আছে, অর্থাৎ উভয় ক্ষেত্রে অক্সিজেন থাকায় এবং তারা অধিক তড়িৎ ঋণাত্মক হওয়ায় বন্ধন জোড় ইলেকট্রনকে টেনে নেওয়ার প্রবণতা দেখাবে, তাই না, টেনে নেওয়ার প্রবণতা দেখাবে। কিন্তু কার্বন অপেক্ষা সিলিকনের ব্যাসার্ধ বড় হওয়ার কারণে নিউক্লিয়াস থেকে এই বন্ধন জোড় ইলেকট্রনের দূরত্ব অধিক হওয়ার কারণে অক্সিজেনের পক্ষে এই বন্ধন জোড় ইলেকট্রনকে টেনে নেওয়া সহজ হয়, ফলে মেরুত্বের সৃষ্টি হয়। সিলিকন তার বন্ধন ইলেকট্রন অক্সিজেন থেকে সরে যাওয়ার কারণে এটা আংশিক ধনাত্মক চার্জযুক্ত এবং অক্সিজেন আংশিক ঋণাত্মক চার্জযুক্ত হয়। কিন্তু কার্বন ডাই অক্সাইডের কার্বনের পারমাণবিক ব্যাসার্ধ ক্ষুদ্র হওয়ার কারণে তার নিউক্লিয়াস থেকে বন্ধন জোড় ইলেকট্রনের দূরত্ব কম হওয়ার কারণে আকর্ষণ বল অধিক থাকে বন্ধন জোড় ইলেকট্রনের প্রতি, ফলে অক্সিজেনের পক্ষে এই বন্ধন জোড় ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়া সিলিকন ডাই অক্সাইডের যে অক্সিজেন তার তুলনায় কম হয়, অর্থাৎ এখানে মেরুত্বের সৃষ্টি হয় না বললেই চলে। অর্থাৎ সার্বিকভাবে কার্বন ডাই অক্সাইডের মেরুত্বের সৃষ্টি হয় না বলে কার্বন ডাই অক্সাইড অণুসমূহের মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বলের মাত্রা খুবই নগণ্য, ফলে কক্ষ তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড গ্যাস, কিন্তু সিলিকন ডাই অক্সাইড অণু সমূহের মধ্যে মেরুত্বের সৃষ্টি হওয়ার কারণে অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের সৃষ্টি হয়, ফলে এই আকর্ষণ বল ছিন্ন করতে অধিক শক্তির প্রয়োজন। আর এই কারণে কার্বন ডাই অক্সাইড অপেক্ষা সিলিকন ডাই অক্সাইড হচ্ছে কঠিন এবং কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্যাসীয়। তাহলে কক্ষ তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড কেন গ্যাসীয় এবং সিলিকন ডাই অক্সাইড কেন কঠিন, আশা করি বিষয়টি
তোমাদের বোধগম্য হয়েছে। তো আমরা আজকের ক্লাসে এই পর্যন্তই আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করার আশা রাখি। তো সেই পর্যন্ত বিদায়। তো সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।